এই ভোটের কি চেয়েছিলাম আমরা? ভোটের জন্য যেটা চেয়েছিলাম যে আমাদের যাতে মানুষ রেল কলোনির বাসিন্দা, দীর্ঘ ভোটার লিস্টে তাদের নাম আছে, এই ঠিকানাতে তাদের একাধিক ডকুমেন্ট আছে। মিউনিসিপ্যালিটি এখানে পৌর পরিষেবা প্রদান করে। এই মানুষ হঠাৎই একদিন নোটিশ পেলেন 22 তারিখে, এই মাসের গত মাসের 22 তারিখ, যে সেই নোটিশে বলা হলো যে 3 তারিখ পর্যন্ত তাদের সময় দেওয়া হচ্ছে এখান থেকে চলে যাওয়ার, আর যদি তারা না যায় তাহলে 4 তারিখে এভিকশন হবে, উচ্ছেদ হবে। এখন উচ্ছেদের মরশুম চলছে। যে নতুন সরকার আসবার পরে বড় কাজ মানুষের জন্য তারা করছে। আজকে রেল স্টেশন থেকে হকার তুলছে, রেল স্টেশনের বাইরে হকার তাদেরকে তুলে দিচ্ছে। সামান্য টিনের ছাউনি দেওয়া বেড়ার ছোট ছোট ঘর, সেখান থেকে মানুষকে উৎখাত করছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে অসংখ্য মানুষ তাদের মাথার ছাদ হারিয়েছে, আশ্রয় হারিয়েছে, আবার রুটি রুজির ঠিকানা সেটাকেও হারিয়ে ফেলেছে। এরকমই এক মহা সংকটের মধ্যে পাতিপুকুর রেলওয়ে কলোনির কয়েকশো পরিবার, সংখ্যার দিক থেকে অন্ততপক্ষে 2খানা বুথ, মানে প্রায় 1000-2 মানুষ এখানে, তারা এই বিপদের মধ্যে পড়েছেন। আমরা লক্ষ্য করে দেখেছি যে সরকার তো গরিব মানুষের বিরুদ্ধে অভিযানে নেমেছে, লড়াই সরকারের জন্য গরিব মানুষের বিরুদ্ধে, এবং বিরাট পুলিশ বাহিনী নিয়ে গিয়ে দমদম রেল স্টেশন খালি করা হয়েছে। আমরা এই অমানবিক বর্বরচিত আক্রমণ দেখেছি যাদবপুরে, শিয়ালদাতে তার আগে হয়েছে, তারপরে পশ্চিমবাংলার বহু রেল স্টেশনে তারা দেখছেন। এমনকি যারা রেলে চলন্ত ট্রেনের মধ্যে হকারি করে, তাদের তো কোনো পার্মানেন্ট একটা স্টল নেই যে আমি অনেকটা জায়গা অকুপাই করে রেখেছি, তাকেও বলা হচ্ছে যে তাকে যদি ধরে 2000 টাকা জরিমানা দিতে হবে, যদি দ্বিতীয়বার ধরা পড়ে তাহলে 5000 টাকা জরিমানা দিতে হবে। এগুলো মানে কি? সরকার কি এই মানুষকে বিকল্প কাজের ব্যবস্থা করে দিতে পারছে? সরকার কি গরিব বিহীন শহর বানাতে চায়? তাহলে এই শহরের এই প্রতিদিনের আবর্জনা সাফ কে করে? এত নির্মাণ হচ্ছে, এই নির্মাণ কে করছে? এত রাস্তা ঘাট ড্রেন কারা নির্মাণ করছে? মানুষের বাড়িতে লোকে কাজ করেন, গৃহ পরিচারিকা রাখেন, তারা কোথা থেকে আসছে? যা কিছু আমি দেখছি, পরিবহন, অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, কারা তারা? তাহলে এরা তো আম্বানি আদানির বাড়ির ছেলে মেয়ে না। তাহলে এই মানুষকেও শহরের প্রয়োজন, বা এদের উপরে, এদের রক্ত মাংসের উপরে দাঁড়িয়ে শহরে বড় বড় নির্মাণ কার্য হচ্ছে। আজকে যে রেল হকার উচ্ছেদ হচ্ছে, রেল হকার উচ্ছেদ হওয়ার পরে কি প্ল্যাটফর্মে বাগান হবে, পার্ক বানানো হবে, লোকে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকে যাবে? সেখানে তো হকাররাই থাকবে। কোম্পানি, বড় বড় কোম্পানি, তারা দোকান লাগাবে। তাহলে গরিব সাধারণ মানুষের দোকান তুলে দিয়ে বড় লোকের দোকান বসাবে। আচ্ছা, এই যে রেলের কলোনি তুলে দেওয়া, এর পরে কি হবে? এরপরে এখানে অত্যন্ত দামি, এই যে এখন সোশ্যাল মিডিয়াতে চলছে আরবানা, এই রকম আমরা ওখানে দেখছি 40 তলা বিল্ডিং হচ্ছে নতুনপল্লীতে, দক্ষিণদারিতে দেখছি আরো উঁচু বিল্ডিং হচ্ছে। তাহলে শহরের মধ্যে ধনীদের শহর তৈরি করা হবে। তাহলে রেল যে জায়গা থেকে মানুষকে উচ্ছেদ করছে, সেই উচ্ছেদের জায়গাতে তারা কমার্শিয়ালি ব্যবহার করবে। বড় লোকের জন্য শপিং মল হবে, বড় লোকের আবাসন হবে, আর সেই কারণের জন্য গরিব মানুষ তাদেরকে বলি দিতে হবে। আচ্ছা, রেল চাইলে, সরকার চাইলে জমি মানব সভ্যতার জন্যই দরকার। রেলগাড়ি তো আমাদের সবাই, গরিব বড় লোক মধ্যবিত্ত সবারই দরকার, কিন্তু রেল তো এইটা নিয়ে আসেনি জমি। তাহলে একদিন তো জমি মানুষের থেকে রেলকে নিতে হয়েছে। মানুষ দিয়েছে, সরকার নিয়েছে, অধিগ্রহণ হয়েছে। এখন মানুষ যারা এখানে আছেন বা জীবন জীবিকা নির্বাহ করছেন, তাহলে সরকারের যদি একটু মানবিক দৃষ্টি থাকে,
তাহলে এই মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করবে। এই কথা প্রসঙ্গেই আসে যে তোমরা কি করেছিলে 34 বছরে বামফ্রন্ট সরকার যখন থেকেছে তখন কখনো কি হকার তোলা হয়নি? হ্যাঁ, তোলা হয়েছে। ফুটপাত খালি করবার জন্য, রাস্তা বড় করবার জন্য তুলতে হয়েছে, কিন্তু তার জন্য বিকল্প হকার্স কর্নার তৈরি করা হয়েছে, তাদেরকে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এই যে চক্র রেলের লাইনটা এখান দিয়ে গেছে, এই চক্র রেলের লাইনটা যখন চিতপুর থেকে দমদম কানেক্ট হবে, নতুন লাইন তৈরি করবার দরকার, মালগাড়ির পুরনো লাইন দিয়ে হবে না। তাহলে নতুন লাইন যেটা কলকাতা স্টেশন, এখন যেটা চিতপুর স্টেশন হয়েছে কলকাতা স্টেশন, এইখানে মানে আগে ছিল উল্টোডাঙা, তো এইটার সঙ্গে যে লাইনটা তৈরি করতে গেল তাতে আমাদের দক্ষিণদারিতে 5 নম্বর নেহেরু কলোনির একটা বড় অংশ সেটাকে ওঠানোর প্রয়োজন হয়ে পড়ল। এইখানে যে কলোনি, এটা ঐতিহাসিকভাবে উদ্বাস্তু মানুষ ওপার বাংলা থেকে যারা এলেন তারা নানান জায়গায় কাদা জলের মধ্যে কোনোভাবে বাঁশ, টালি, টিন তা দিয়ে মাথা গোজবার ঠাঁই তৈরি করেছিল। মানুষ এবং উদ্বাস্তু মানুষ তাদের শ্রমে তাদের ছেলে মেয়েদের পড়াশুনো করবার জন্য ওই মুড়ি গাছের বেড়া দিয়ে স্কুল তৈরি হয়েছে। এটা দক্ষিণদারিতে, পাতিপুকুরে, সব জায়গাতে 1 নম্বর স্কুল, 3 নম্বর স্কুল, এগুলো তাই ছিল। বেড়া স্কুল ছিল, মাটি ছিল, জল হয়ে যেত। তার পাশে এখানের মানুষও দাঁড়িয়েছেন। তার ফলে অনেক কলোনি এখানে স্বীকৃতি পায়, কিছু কেস টেস্ট ইত্যাদির কারণের জন্য, কিছু জটিলতার কারণের জন্য। আর কেন্দ্রের সরকার উদ্বাস্তু পুনর্বাসনের বিষয়টা মাথাতে নেয়নি, ডিপার্টমেন্টই তুলে দিয়েছে। আর এখন মোদী সরকারের তো কোনো ব্যাপারই নেই তা। যেমন এই পাশে নিবেদিতা কলোনি, বিধান কলোনি, এখানে আমরা দলিলের বন্দোবস্ত করতে পারলাম। পাতিপুকুরে 1 নম্বর কলোনি, 3 নম্বর কলোনি, পল্লীশ্রী আমরা পারলাম। আবার নতুন পল্লী পারিনি, ঋষি অরবিন্দ পারিনি, সরোজ মুখার্জি কলোনি পারিনি, নেহরু কলোনি পারিনি। কিন্তু এরা উদ্বাস্তু মানুষ তো দীর্ঘকাল আছে। তার ফলে আমাদের গভর্নমেন্ট লেফট চালায়, বামফ্রন্ট সরকার, যখন এই চক্র রেল শুরু হলো তখন 5 নম্বর নেহরু কলোনির বাসিন্দাদেরকে এখান থেকে পুনর্বাসন দেওয়া হলো মাঠকলে। কেউ গিয়ে দেখে আসতে পারেন। এখন যে দিল্লি রোড বেলগড়িয়া এক্সপ্রেস ওয়ে যেটাকে বলে, এই বেলগড়িয়া এক্সপ্রেস ওয়ের পাশে প্রমোদনগর, মাঠকল, এই জায়গাতে দক্ষিণদারির এই মানুষ ওখানে গেল। তাহলে সরকার ভোট নেওয়ার সময় তো রাজনৈতিক দল তাদের ভোট নিল, তাহলে ভোটে সরকার তৈরি হয়ে যাওয়ার পরে আর মনে থাকলো না যে ভোটের মূল্য কি আছে। আমি সরকারে আছি, আমার কাছে বুলডোজার আছে, আমার কাছে মিলিটারি আছে, পুলিশ আছে, তাই দিয়ে আমি এদেরকে তুলে দেবো। তাহলে তখন বামফ্রন্ট সরকার যে কাজ করলো, যে তোলবার আগে পুনর্বাসনের বন্দোবস্ত করলো, মাঠকল, প্রমোদনগরে বাড়ি বানানোর বন্দোবস্ত করলো, সরকার টাকা দিল, এই মানুষগুলোকে তুলে নিয়ে ওখানে গেল, তারপরে রেলের লাইন হলো। তাহলে এখন যে উচ্ছেদ চলছে নানান জায়গায়, কোথাও হকার্স কর্নারও হচ্ছে না, কোথাও একটা বড় জায়গা খালি করে তুমি কিছুটা 75% কমার্শিয়ালি ব্যবহার হলো, কিন্তু 25% এখানে যারা 25 বছর 30 বছর ধরে বসবাস করছে সেই মানুষগুলোর মাথা গোজবার ঠাই করে দেওয়ার দায়িত্ব তো সরকার নিতে পারে, রেল নিতে পারে, তাদের তো কম টাকা নেই। তাহলে আসল কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি। তাহলে যখন সরকার এই দৃষ্টিতে না চলে তখন কি করতে হবে? তখন মানুষকে লড়াই করতে হবে। এই লড়াইয়ের একটা রাস্তা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে মিটিং, মিছিল, সমাবেশ, আমাদের কথা বিভিন্ন অথরিটির কাছে তুলে ধরা, সেটা মিউনিসিপ্যালিটি হোক, জিআরপি হোক, সেটা থানা হোক, ডিআরএম হোক, তাদের কাছে তুলে ধরা, সরকারের গোচরে আনা। তার জন্য যে পদ্ধতি অবলম্বন করা পাতিপুকুর রেলওয়ে কলোনির বাসিন্দারা সেই পদ্ধতি অবলম্বন করে 11টি অথরিটির কাছে আগাম চিঠি দিয়ে এই নোটিশ পাওয়ার পরে জানায় যে আমাদের পুনর্বাসনের বন্দোবস্ত না করে কোনো রকমের উচ্ছেদ তার চেষ্টার থেকে সরকার যাতে বিরত থাকে, এটা বলা হয়। কিন্তু তারপরেও সরকারের তরফ থেকে কোনো হেলদোল দেখা যায়নি। তখন আমাদের দ্বিতীয় পদ্ধতি যেটা থাকে সেটা হচ্ছে আইনের দ্বারস্থ হওয়া, এবং তার প্রস্তুতি নিয়ে এই মানুষ প্রতিদিনের হাড় ভাঙা পরিশ্রম করে যাদের পরিবারগুলো চলে, তারা কষ্টসৃষ্ট করে
অর্থ সংগ্রহ করে হাইকোর্টে এই মামলা করেন। অ্যাডভোকেট হাইকোর্টের বিখ্যাত আইনজীবী শামীম আহমেদ, তিনি এই কেস আমাদের রেলওয়ে কলোনির বাসিন্দাদের হয়ে লড়েন এবং আজকে মহামান্য আদালতের রায়ে আগামীকাল তারা উচ্ছেদের কথা বলেছিল নোটিশ অনুযায়ী। সেখানে বলা হয় যে 12ই আগস্ট পর্যন্ত স্টে থাকবে। স্টে অর্ডার আজকে কলকাতা হাইকোর্ট তারা পাস করে। এখন আমরা এই রাত্রেবেলাতেই বিভিন্ন অথরিটির কাছে পৌঁছানো, কালকে বাকিটা পোস্টে পাঠানো, আর এই সমস্ত মানুষের কাছে এই স্টে অর্ডারের কপি আমরা দিতে চাই এবং সোশ্যাল মিডিয়ার এই হলো অর্ডারের কপি। আর হচ্ছে লাস্ট পেজে হচ্ছে এইখানে অর্ডার লেখা আছে। বারো তারিখ পর্যন্ত কোনোভাবেই কোনো উচ্ছেদমূলক কাজ তারা করতে পারবে না। এটাই হচ্ছে কলকাতা হাইকোর্টের আজকের যে অর্ডার, সেই অর্ডারের মর্মবস্তু। আমরা বাইরে যে আন্দোলন সংগ্রাম চারিদিকে পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে সকলে দেখছেন। মূলধারার মিডিয়াতে আপনি কিছু দেখতে পাবেন না। যা কিছু দেখবেন মোবাইলের মধ্যে যারা ছড়াচ্ছে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, সেগুলো থেকে দেখতে হচ্ছে। আর তার মধ্যে দিয়ে লোকে জেনেও যাবে। আমরা আগামী 5 তারিখে মিছিল করব, সমস্ত মানুষ নিয়ে এই মিছিল হবে। অন্যান্য অংশের মানুষ যাতে হকারদের, বস্তিবাসীর বেঁচে থাকার জীবন জীবিকার জন্য যে লড়াই তাদেরকে করতে হচ্ছে, সদ্য নির্বাচিত একটা সরকার তার বুলডোজারের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে, অন্য অংশের মানুষ যাতে তাদের মধ্যে এই মানবিক দিক থেকে তারা এই আন্দোলনকে সমর্থন করেন, তার পাশে দাঁড়ান, তারও জন্য যে চেষ্টা করা দরকার আমরা সেই চেষ্টা করব এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে সামিল হতে হবে। এছাড়া এক হচ্ছে রাস্তার লড়াই, আরেকটা হচ্ছে কোর্টের লড়াই, আদালতের লড়াই। এই দুই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা গরিব সাধারণ মানুষ তাদের জীবন জীবিকা, এক টুকরো আশ্রয়, একটুখানি রোজগারের জায়গা, এটা যাতে বজায় থাকে তার চেষ্টা আমরা করব। স্কুলটা সবচেয়ে বড় কথা এখানে জি আমাদের এখন এই মুহূর্তে এরকম অত্যাচার করে, তাহলে সেটা তো আপনারা দেখেছেন যে আমাদের একটা মাত্র এমএলএ আছে অ্যাসেম্বলিতে, বিধানসভায়। যেভাবেই হোক না কেন মানুষ ভেবেছেন যে 15 বছর ধরে যে সরকারটা চলেছে সেই সরকারটাকে সরানো দরকার, মানুষ ভেবেছেন। আবার এই মানুষই ভেবেছেন ওই সরকারটাকে সরিয়ে দিয়ে বিজেপির মতো একটা সরকার আনা দরকার। এখন এই সরকার আসবার পরে মানুষ তার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝছেন যে একটার পর একটা যে পদক্ষেপ গ্রহণ করছেন তাতে বহু মানুষ বলছেন যে কাকে আনলাম। আমার কাছে অনেক মহিলারা এসছে, আমি যেখানে থাকি সেখান থেকেও এসছেন, তারাও বলছেন যে কাকে আনলাম। বিধান কলোনির দিকে রেল লাইনের ধারে থাকে যারা, তারা এসে আমাকে বলছেন একই কথা, গোটা পরিবার নিয়ে এসে বলছেন। তাহলে একটা আতঙ্কের পরিবেশ গোটা পশ্চিমবাংলা জুড়ে তৈরি করে দেওয়া হচ্ছে। যে যার ভোটে তুই চেয়ার পেলি, মন্ত্রী হলি, আর তারই পেটে লাথ মারলি। মানে আমার ভোট দিয়ে তুমি এত বড় হলে আর তুমি আমাকে লাথি মারছো। এটাই দুনিয়ার নিয়ম বোধহয়, ওর হয়ে গেছে সব পাওয়া। তো এখন এটার জন্য আমাদের যা লড়াই করবার সেই লড়াই আমরা করব। আপনাদের পাশে সিপিআইএম পার্টি লাল ঝান্ডা আমরা থাকবো শেষ পর্যন্ত। এই লড়াইয়ে আমরা যতটা যা করার তা আমরা করব। বাচ্চা কাচ্চার স্কুল এখানে বাচ্চাদের মেন কথা হচ্ছে দিয়েছে, দালালি বেশি চাইছে, এখন আমরা কোথায় যাব? দালালি বেশি চাইছে, এখন আমরা কোথায় যাব? ছাড় থাকে, আমাদের যাতে কর্মসংস্থানটা ভালো থাকে, আমাদের বাচ্চা কাছে যাতে পড়াশোনাটা ভালো করে হয়, যাতে আমরা কষ্টে না থাকি, এই জন্যে সরকারকে ভোট দিয়ে আনা। আর সেই সরকার যদি আমাদের সাথে অত্যাচার করে তাহলে সেটা তো ঠিক না। আপনাদের যদি কাজটা যদি লাগে, আপনাদের জায়গা লাগে, আমরা না করবো না, সরকারের জায়গায় নিশ্চয়ই নিতে পারে, কিন্তু আমাদের কথা ভাবতে হবে।